ঝিলের প্রতি সাক্ষ্যর ভালোবাসা দেখে অদ্ভুত কাণ্ড করলেও চৈতি। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় যে চৈতি কোনোভাবেই এটা মেনে নিতে পারে না যে সাক্ষ্য ঝিলের মতন একটা বস্তির মেয়েকে ভালোবাসতে পারে, তাই যেভাবে খুশি চাইছে ডিভোর্সটা যেন তাড়াতাড়ি হয়ে যায়। এর মধ্যেই সাক্ষ্যর বাবা এসে চৈতিকে বলে, কি ব্যাপার চৈতি, আজকে তো তোমার অনেকগুলো পেশেন্ট ছিল, তো তাদেরকে দেখে তারপর এখানে এসেছো তো? চৈতি আর কিছু বলতে পারছে না। তখন সাক্ষ্যর বাবা বলে, এই দেখো না, আমি সেমিনার সেরে তাড়াতাড়ি করে আমার পেশেন্টগুলোকে দেখে তবেই এখানে এলাম। কেন জানো? কারণ আমার তাদের প্রতি একটা দায়বদ্ধতা আছে, আর সেই দায়বদ্ধতা থেকেই আগে পেশেন্ট, তারপর বাকি সব কিছু। এর মধ্যেই সাক্ষ্য তখন বলে, কিরে তুই তোর পেশেন্টকে না দেখেই এখানে চলে এসেছিস? সত্যি তুই যে কি করিস না, মাথায় ঢোকে না। এর মধ্যেই সাক্ষ্য বলে, ঝিল তোমার শরীর কি খুব খারাপ লাগছে? ঝিল তখন বলে, না না, আমি এখন আগের থেকে অনেক ভালো আছি, আমার আর কোনো অসুবিধা হচ্ছে না। সাক্ষ্য তখন বলে, ঠিক করে বলো, দেখো তোমার যদি কোনো অসুবিধা হয় তুমি আমাকে বলতে কিন্তু দ্বিধাবোধ করো না। এরপরেই মিলি তখন বলে, দেখুন যা হবার হয়ে গেছে, এখন আমি চাই আমার বোন যত তাড়াতাড়ি সুস্থ হবে তত তাড়াতাড়ি ওকে আমরা আমাদের বাড়িতে নিয়ে যেতে পারবো, কারণ এখানে রেখে কোনো লাভ নেই, ও কষ্ট ছাড়া এখানে আর কিছু পাবে না। এর মধ্যেই মনে মনে একটা কথাই ভাবতে থাকে সাক্ষ্য, ঝিলকে সে নিজের বাড়িতেই নিয়ে যাবে। কিন্তু সাক্ষ্যর মা বলে, অসম্ভব, এই মেয়েটাকে আমি আর আমাদের বাড়িতে নিয়ে যাব না। সাক্ষ্য যত তাড়াতাড়ি হয়, যত তাড়াতাড়ি সম্ভব তুমি ওকে ডিভোর্স করিয়ে দাও, তাড়াতাড়ি তারপরে তুমি বিয়ে করো চৈতিকে। কিন্তু কিছুতেই এটা মেনে নিতে পারে না সাক্ষ্য। তখনই সাক্ষ্যকে বলতে থাকে মিনু আর মিলি যে দেখো, তোমার মা যখন এই বিষয়ে কথা বলতে পারে, তাহলে ঝিলের মা আর দিদি হয়ে আমরাও তো এই বিষয়ে কথা বলতে পারি, তাই না? ডিভোর্সটা হয়ে যাক সেটা আমরা চাই, কিন্তু ডিভোর্স সংক্রান্ত আমাদেরও কিছু কথাবার্তা আছে। তখন সাক্ষ্যর মা বলে, বাবা তোরা আবার এত বেশি কি কথা বলবি রে, তোদের আবার কি কথা থাকতে পারে? মিনতি তখন বলে, কেন আমাদের কথা থাকতে পারে না? সেরকম কি কোনো ব্যাপার আছে নাকি? এরপরেই সাক্ষ্যর বাবা তখন বলে, আমি বলছিলাম কি, এটা তো হসপিটাল, এখানে একজন অসুস্থ মানুষ রয়েছে, তোমরা ওনার সামনে এই সমস্ত কথা আলোচনা করতে পারো না, কোনো অধিকার নেই তোমাদের। এরপর ঝিল আস্তে আস্তে বলে, আমি এখন আগের থেকে অনেকটাই সুস্থ হয়ে উঠেছি, কালকের মধ্যে আমি আরও সুস্থ হয়ে যাব, আর আমি কালকেই আমাদের বস্তির বাড়িতেই ফিরে যাব। আমি আর ওনার বাড়িতে ফিরে যেতে চাই না। আমি যদি ওনার বাড়িতে ফিরে যেতে চাই তাহলে তো আমি নিজের মুখেই বলতাম, কিন্তু আমি নিজেই বলছি যে আমি আর ওখানে ফিরবো না, আমার পক্ষে ওখানে ফেরা আর কোনোভাবেই পসিবল হবে না। সাক্ষ্য তখন বলে, কেন? তুমি ওখানে গেলেই ভালো থাকবে, তোমার ঠিক সময় ঠিক ট্রিটমেন্টটা হবে, তুমি বাড়িতে গেলে নিজের প্রতি আর অতটাও বেশি যত্নবান হবে না। তুমি বুঝতে পারছো তো আমি ঠিক কি বলেছি? কিন্তু ঝিল তখন বলে, না আমার কোনো দরকার নেই, আমি কোনোভাবেই ওখানে যাব না, কিছুতেই না। এর মধ্যেই সাক্ষ্যর বাবা তখন বলে, ঠিক আছে ঠিক আছে, তুমি এখন রেস্ট নাও, পরে দেখা যাবে। ঝিল বলে, ডিভোর্সটা আমিও চাই খুব তাড়াতাড়ি যাতে হয়ে যায়, কারণ এই ডিভোর্স নিয়ে তো আমি নিজেও হিসাব মতন আটকে আছি, তাই যত তাড়াতাড়ি হয়ে যাবে তত তাড়াতাড়ি ভালো, আমিও আর এখানে থাকতে চাই না। এরপরেই তখনই ঝিলের মা বলে, কেন রে ঝিল, তোর ডিভোর্স হবে আর আমি কোনো কথা বলতে পারবো না, আমাদের কোনো সিদ্ধান্ত থাকবে না? ঝিল তখন বলে, না, কারণ এই ডিভোর্সটা আমার আর ওনার হচ্ছে, তাই এর মাঝখানে আমি তোমাদেরকে কোনোভাবে অ্যালাউ করতে পারবো না। তার মধ্যেই সাক্ষ্যর মা তখন বলে, যাক ঝিল, তুই অন্তত বুঝেছিস, আমি চাই যত তাড়াতাড়ি সম্ভব তুই সুস্থ হয়ে ওঠ আর আমার ছেলেকে ডিভোর্স দিয়ে তুই তোর নতুন একটা জীবন শুরু কর। এরপরে সাক্ষ্যর বাবা বলে, তুমি তো দেখলে যে ঝিল ওর মাকে বারণ করলো যাতে ওর মা এর মধ্যে না ঢোকে, তো তুমি তো সাক্ষ্যর মা, সাক্ষ্যর মধ্যে আর ওর মধ্যে তুমি কেন ঢুকছো? তখন সাক্ষ্য বলে, দেখো মা, বাবা একদম ঠিক কথাই বলেছে, আমি জানি তুমি আমাদের ব্যাপারটাকে নিয়ে যথেষ্ট সিরিয়াস, কিন্তু তোমাদের থেকেও অনেক বেশি সিরিয়াস রয়েছি আমি, তবে এই বিষয়টা আমাদের ওপরেই ছেড়ে দাও, কারণ আমরা ঠিক ম্যানেজ করে নেব, তোমাকে এসবের মধ্যে ঢুকতে হবে না। চৈতি তখন বলে, সাক্ষ্য তুই তোর মার সাথে এটা কী ব্যবহার করছিস রে? আমি তো তোর ব্যবহার দেখে পুরোই অবাক হয়ে যাচ্ছি। সাক্ষ্য তখন বলে, কেন, আমি কি ভুল কিছু বলেছি? আমি যা বলেছি সেটা একদম ঠিক কথাই বলেছি। এরপরে যে যার মতন চলে যায়। পরের দিন সকাল হতেই ঝিল সালোয়ার কামিজ পরে রেডি হয়ে গেছে, কারণ সে আজকে বস্তির বাড়িতে ফিরে যাবে। এর মধ্যেই সাক্ষ্য বলে, শোনো, তুমি নিজের বাড়িতে ফিরে যাচ্ছ, খুব ভালো কথা, তোমার জেদের সাথে তো আমি আর পারলাম না, কিন্তু একটা কথা মনে রেখো,
তোমার কিন্তু অনেক বড় ক্রিটিক্যালি একটা অপারেশন হয়েছে, তাই নিজের প্রতি যদি যত্ন না নাও তাহলে কিন্তু অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে। কি বলেছি তুমি বুঝতে পারছো তো? আর এখন যদি বুঝতে না পারো তাহলে আমার আর কিছু বলবার নেই। ঝিল বলে, তুমি এত সব নিয়ে ভাবছো কেন? সত্যি তো, তুমি যেরকমভাবে আমার অপারেশনটা করেছো, তুমি না থাকলে হয়তো আমি বাঁচতেও পারতাম না। সাক্ষ্য তখন বলে, আরে আমাকে ক্রেডিট দিতে হবে না। ঝিল বলে, কেন দেবো না? যেটা সত্যি সেটা তো আমি বলবোই, সেটা তো কোনো অন্যায় কিছু না। আর একটা কথা কি জানো, যে তুমি যদি আমার পাশে না থাকতে, আমার অপারেশনটা না করতে, তাহলে হয়তো আমি সত্যি বেঁচে থাকতাম না। আর আমাদের তরফ থেকে অপারেশন করানোর ক্ষমতা হতো না, কারণ এত টাকা দেওয়ার সাধ্য আমাদের কারোরই নেই। এরপরে এই সাক্ষ্য বলে, আচ্ছা ঠিক আছে, তোমাকে আর এসব নিয়ে মাথা ঘামাতে হবে না। একটা কথা মাথার মধ্যে ঢুকিয়ে নাও, যে তুমি বাড়িতে গিয়ে রেস্ট নেবে। ঠিক সেই মুহূর্তে চলে এসেছে চৈতি। চৈতি এসে খুব সুন্দর একটা ফুলের তোড়া ঝিলকে দেয় আর বলে, ঝিল এটা তোমার জন্য। ঝিল তখন বলে, এসব আবার আনার কি দরকার ছিল? এইসব ফুলের তোড়া আপনি আপনার হবু শ্বশুরবাড়িতে নিয়ে যেতে পারতেন, এইগুলো এখানে নিয়ে আসার কি দরকার ছিল? চৈতি বলে, হসপিটালে যখন কেউ সুস্থ হয়ে বাড়ি ফেরে তখন আমাদের তরফ থেকে এই ছোট্ট উপহারটা থাকে, তুমি নিলে আমার খুব ভালো লাগবে। এরপরে নিয়ে নেয় ঝিল আর বলে, ধন্যবাদ। সাক্ষ্য তখন বলে, তুই এখানে কোনো দরকার নাকি? চৈতি বলে, না, আজকে তো ঝিল বাড়ি চলে যাবে, তাই ভাবলাম ওর সাথে একবার শেষবারের মতন দেখা করে নিই, কারণ এরপরে কবে সুযোগ হবে, আদৌ হবে কিনা সেসব তো বলতে পারবো না, সেই জন্যই আর কি। এরপর সাক্ষ্যকে বলে, শোন না সাক্ষ্য, তুই একটু বাইরে যাবি, ওর সাথে আমার 1 মিনিটের কথা আছে। তখন সাক্ষ্য বলে, কি কথা? ঝিল তখন বলে, উনি তো বলছেন আমার সাথে কথা বলবেন। চৈতি তখন বলে, একদমই তাই। এরপর সাক্ষ্য বাইরে যেতেই চৈতি বলে, শোনো না, এই যে তুমি বস্তিতে ফিরে যাচ্ছ, এরপর যেন আর সাক্ষ্যর সাথে তোমার কোনো যোগাযোগ না থাকে, কারণ আমাদের বিয়ের খুব তাড়াতাড়ি নিয়মকানুন সব কিছু শুরু হতে চলেছে, গোছানো শুরু হবে। সাক্ষ্য আমাকে বিয়ে করতে চায়, বুঝলে? তাই তুমি আর আমাদের মাঝখানে ঢুকো না। এখন যদি তুমি এটা মেনে নাও তাহলে আমাদের জন্য আর তোমার সাক্ষ্য স্যারের জন্য খুব ভালো হয় আর কি। এরপরেই ঝিলের কষ্ট হয় আর বলে, ঠিক আছে, আমি এখান থেকে চলে যাব, আর কখনোই আসবো না। এরপর সাক্ষ্য বলে, কিরে তুই এতক্ষণ ধরে কি কথা বলছিস বলতো? আর শোনো ঝিল। তখনই ঝিল বলে, থাক না, আপনার জ্ঞান দেওয়া হয়েছে, আমাকে আর কোনো জ্ঞান দিতে হবে না, কারণ আমি আর আপনার একটা জ্ঞানও শুনতে চাই না। যত তাড়াতাড়ি সম্ভব আমাকে ছেড়ে দিন, আমি এখান থেকে বেরিয়ে যাব। এরপর মিলি আর মিনতি চলে এসেছে রিক্সা করে নিয়ে যাবে বলে। তখনই চৈতি বলে, কি করে নিয়ে যাবেন ওকে? রিক্সা করে? এরপরেই সাক্ষ্য বলে, না। তখনই মিনতি বলে, কেন তাহলে কিসে করে নিয়ে যাব? মিলি তখন বলে, গাড়ি করে। আমাদের বস্তিতে অবশ্য 2-3 জন গাড়ি চালায়, কিন্তু তারা তো গাড়ি নিয়ে বেরিয়ে গেছে, আমি ওকে রিক্সাতেই নিয়ে যাব। সাক্ষ্য তখন বলে, না বললাম তো, আমার গাড়িতে করে আমি ওকে দিয়ে আসবো। কিন্তু ঝিল তখন প্রতিবাদ করে আর বলে, লাগবে না, আমাদের মতন বস্তির মেয়েরা এমনিতেই চলে যেতে পারে, আপনাকে আমার জন্য অত ভাবতে হবে না। সাক্ষ্য ভাবে, এই তো সব কিছু ঠিক ছিল, আবার হঠাৎ করে কি হলো? চৈতির বলা কথাগুলোয় ঝিল প্রচণ্ড রেগে যায়, কিন্তু সেটা সাক্ষ্যকে বুঝতে দেয় না।